ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মগধে যে উল্লেখযোগ্য রাজবংশ বা রাজারা রাজ্য শাসন করেছিলেন এবং যার উল্লেখ আমরা ইতিহাসের বিভিন্ন ঘটনার মধ্যে পেয়ে থাকি। সেই মগধের বা সেই যে 16টা মহাজন পদের আগের ক্লাসে আমরা করেছি, তার মধ্যে শুধুমাত্র মগধই শেষ পর্যন্ত তার অস্তিত্ব টিকে ছিল এবং সবথেকে একটা বড় সাম্রাজ্যে পরিণত হয়েছিল। তার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। সেই কারণগুলোই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে যে আপকামিং যে SLST 9, 10, 11, 12 এক্সাম আসতে চলেছে, তার পাশাপাশি PSCর যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের যে নোটিফিকেশান অলরেডি বেরিয়েছে এবং তার এক্সাম খুব শিগগিরই হয়তো, যেটা কবে থেকে ফর্ম ফিল আপ, কী পরীক্ষা, সমস্ত কিছুই আসন্ন। তো সেই সমস্ত এক্সামের কথা মাথায় রেখেই কিন্তু এবং সেই সমস্ত এক্সামের সিলেবাসকে কম্বাইন করে কিন্তু একসাথে এখানে প্রিপারেশান শুরু হয়েছে। তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকের টপিকটা খুব ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ষোড়শ মহাজন পদগুলো আমরা আগে দেখেছিলাম, তো যে এই ক্লাসটা যারা করনি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো সেই 16টা মহাজন পদের মধ্যে 4টে মহাজন পদ কিন্তু সব থেকে শক্তিশালী শেষ পর্যন্ত হয়েছিল এবং এদের অস্তিত্বই শেষ পর্যন্ত টিকে ছিল। সেই 4টে হলো অবন্তী, বৎস, কৌশল এবং মগধ। শক্তি বিস্তারের প্রতিদ্বন্দ্বিতায় এরা প্রত্যেকে নামলেও শেষ পর্যন্ত এই 4টে ছিল এবং এই 4 জনের মধ্যেও যখন শক্তির প্রতিদ্বন্দ্বিতা হলো তখন শেষ পর্যন্ত একমাত্র মগধই তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল এবং ভারতের বিস্তীর্ণ স্থানে একটি অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তো এর পিছনে কারণগুলো কী কী সেগুলোই আমরা দেখব। এর পিছনে কিছু ভৌগোলিক কারণ ছিল, কিছু কী বলবো, মানুষ প্রদত্ত কারণও ছিল, সেগুলোই কিন্তু আমরা একে একে আলোচনা করব। প্রথমেই যেটা উত্থানের কারণ ছিল সেটা হচ্ছে কি বিভিন্ন রাজবংশের রাজত্ব। প্রথম যে উল্লেখযোগ্য রাজবংশ এবং তাদের রাজারা তারা যে উল্লেখযোগ্য ভূমিকা এক্ষেত্রে পালন করেছিলেন সেগুলোই কিন্তু মগধের উত্থানের পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো মগধে যেসব উল্লেখযোগ্য রাজবংশ রাজত্ব করেছিলেন তার মধ্যে প্রথমে ছিল হর্ষঙ্ক বংশ। এই বংশের রাজা 545 বিম্বিসার, যিনি ছিলেন প্রথম রাজা, 545 খ্রিস্টাব্দে মগধের সিংহাসনে বসেন। তার উপাধি ছিল শ্রেণিক। তিনি কিন্তু গিরিব্রজ থেকে তার রাজধানী রাজগৃহে স্থানান্তরিত করেন। তিনি প্রথমেই অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করেন এবং অঙ্গরাজ্যটি তার দখলে নিয়ে আসেন। এরপর তিনি কৌশলরাজ প্রসেনজিতের ভগ্নী কৌশল দেবীকে বিবাহ করেন এবং বিবাহের যৌতুক হিসেবে কাশী গ্রাম লাভ করেন। এখান থেকে তিনি বছরে প্রায় 1.5 লক্ষ মুদ্রা রাজস্ব পেতেন। এছাড়াও বৈশালী লিচ্ছবি রাজকন্যা চেল্লানাকে তিনি বিবাহ করেন। এছাড়া বিদেহ রাজকন্যা বাসবী, মদ্র রাজকন্যা ক্ষেমা প্রমুখকে তিনি বিবাহ করেন এবং তার শক্তি ও মর্যাদা তিনি ধীরে ধীরে বৃদ্ধি করেন। এছাড়াও অবন্তী ও গান্ধার রাজ্যের সঙ্গেও কিন্তু তার যথেষ্ট সদ্ভাব বজায় ছিল। এরপরে শক্তি বৃদ্ধির পরেই কিন্তু তিনি তার রাজধানী গিরিব্রজ থেকে রাজগৃহে স্থানান্তরিত করেন এবং তিনি যে একটি সুদক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তার উল্লেখও পাওয়া যায়। ভারতীয় রাজাদের মধ্যে যতদূর জানা যায় যে বিম্বিসারই প্রথম দক্ষ শাসন ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। বিম্বিসারের পর এই বংশের রাজা ছিলেন তার পুত্র অজাতশত্রু। তিনি 493 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। তার পুত্র তার উপাধি ছিল কুনিক এবং তিনিও কিন্তু পিতার মতোই যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে কিন্তু সিংহাসনে বসেছিলেন। এই কারণে কৌশল রাজের সঙ্গে তার বিবাদ বাধে এবং পরবর্তীকালে কাশীকে নিয়ে গণ্ডগোলও দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত
মানে কি বলবো, কৌশলরাজ প্রসেনজিৎ এটা যৌতুক হিসেবে বিম্বিসারকে দিয়েছিলেন, কিন্তু বিম্বিসারের হত্যার পরে অজাতশত্রুর এই নিয়ে গণ্ডগোল বেঁধেছিল এবং শেষ পর্যন্ত দীর্ঘ যুদ্ধের পরে সন্ধি স্থাপন করে অজাতশত্রু কাশীগ্রাম ফেরত পান এবং প্রসেনজিতের কন্যা ওয়াজিরা কুমারীর সঙ্গে তার বিবাহ হন। এছাড়াও বৈশালী লিচ্ছবিদের বিরুদ্ধে যুদ্ধ জয় ছিল অজাতশত্রুর একটি অন্যতম কীর্তি। বৈশালীরা চেতাক অজাতশত্রুর বইমাত্র ভ্রাতাদের সঙ্গে তার রাজ্যে স্থান দিলে সেক্ষেত্রে তার সাথে বিবাদ বাধে। এছাড়াও মল্ল ও ব্রিজিসহ ৩৬টি গণরাজ্য লিচ্ছবিদের পক্ষে একটি বিশাল শক্তি জোট গঠন করে। দীর্ঘ ১৬ বছর যুদ্ধের পরে অজাতশত্রু ফাইনালি বৈশালী রাজ্য দখল করতে সক্ষম হন। অজাতশত্রুর পর তার পুত্র উদয়ভদ্র সিংহাসনে বসেছিলেন ৪৫৯ খ্রিস্টাব্দে। গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র স্থানে নামক একটি স্থানে তিনি তার রাজধানী স্থানান্তরিত করেন। উদয়পর অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক প্রভৃতি ৩ জন দুর্বল রাজা সিংহাসনে বসেন এবং নাগদশকই ছিলেন এই বংশের শেষ রাজা। নেক্সট বংশ ছিল শিশুনাগ বংশ। ৪৩০ খ্রিস্টপূর্বাব্দে হর্ষাংশক্য বংশের শেষ রাজা নাগদশককে হত্যা করে তার সভাসদ শিশুনাগ মগধের সিংহাসনে বসেন এবং শিশুনাগ বংশের রাজত্ব শুরু হয়। সিংহাসনে বসে তিনি প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন। অবন্তী রাজ্য জয় করেন। সম্ভবত তিনি বৎস রাজ্যও জয় করেছিলেন। তার আমলে মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়েছিল। তার মৃত্যুর পর তার পুত্র কালাশোক বা কাকবর্ণ সিংহাসনে বসেন। তিনি পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেন। তিনি ছিলেন এই বংশের শেষ রাজা। নেক্সট ছিল নন্দবংশ। মহানন্দ ছিলেন এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি কালাশোককে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। পুরাণ, জৈন এবং বৌদ্ধ শাস্ত্র গ্রন্থে তাকে নীচ বংশ সম্ভূত বা শূদ্র বলা হয়েছে। বিভিন্ন পুরাণের মতে ইক্ষ্বাকু, পাঞ্চাল, কলিঙ্গ, অশোক, কাশী, কুরু, সুসেন, মিথিলা প্রভৃতি রাজ্য ধ্বংস করে উত্তর ভারতে মগধের আধিপত্য বিস্তার করতেছিলেন মহাপদ্ম নন্দ এবং তার সময় সবথেকে বড় মগধদের যে এরিয়া সেটা বিস্তৃত হয়েছিল। সেই জন্য পুরাণে তাকে একরাট বা একচ্ছত্র সম্রাট, সর্বক্ষত্রাঙ্কক, সর্বক্ষত্রিয় ছেতা এবং দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে। মহাপদ্মের পর তার ৮ পুত্র মগধের সিংহাসনে বসেন এবং এই বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, যিনি এক সুবিশাল সাম্রাজ্য ও শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি ছিলেন। ঠিক আছে, এরপরে তো আমরা জানি যে মৌর্য রাজবংশ প্রতিষ্ঠিত হয়, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা পরে দেখব। অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের আগে পর্যন্ত এই বংশগুলো ছিল এবং যেটা জানা যায় যে ধননন্দকে পরাজিত করেই কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে উল্লেখযোগ্য রাজবংশ তো একটা গুরুত্বপূর্ণ কারণ ছিলই মগধের উত্থানের কারণে। এছাড়া আর কি ছিল? আর ছিল যোগ্য নেতৃত্ব। অর্থাৎ বিভিন্ন যে উল্লেখযোগ্য রাজাদের আমরা নাম পড়লাম, বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মনন্দ, প্রত্যেক শাসকের সমরকুশলী ও উদ্যম যে নেতৃত্ব সেটা কিন্তু মগধের উত্থানের পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। এছাড়াও শুধু রাজা বললে ভুল হবে, কিছু কিছু উল্লেখযোগ্য তাদের কূটনীতি, মন্ত্রী পরিষদ, মন্ত্রীগণ, তাদের সেনাপতি প্রভৃতি সবারই একটা যোগ্য নেতৃত্ব অবদান কিন্তু মগধের উত্থানকে ত্বরান্বিত করেছিল। নেক্সট ছিল ভৌগোলিক অবস্থান। মগধের ভৌগোলিক অবস্থান কিন্তু মগধের উত্থানের পেছনে একটা অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল। যেমন ধরো, গঙ্গা, সোন ও চম্পা নদী বেষ্টিত মগধ ছিল অতি সুরক্ষিত, বলা যায় একটা কেল্লার মতো সুরক্ষিত ছিল, যার 3 দিকে ছিল নদী এবং মগধের প্রথম রাজধানী যেটা রাজগৃহ ছিল সেটা কিন্তু ছিল পাহাড়ে ঘেরা, খুব নিরাপদ। তাহলে গঙ্গা, সোন ও গণ্ডক নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্রও ছিল অনেকটাই দুর্ভেদ্য। এক কথায় বলা যায় যে মগধের অন্তর্ভুক্ত যে নগরীগুলো ছিল এবং সম্পূর্ণ মগধ রাজ্যটাই কিন্তু একটা দুর্ভেদ্য রাজ্য ছিল এবং সেটা কিন্তু পুরোটাই ছিল তার ভৌগোলিক
অবস্থানের জন্য, যেটা শত্রুপক্ষের পক্ষে খুব সহজেই কিন্তু আক্রমণ করা সহজ ছিল না। অপরদিকে কী ছিল? এর অরণ্য সম্পদ। এখানে মগধের চারিপাশে ঘন জঙ্গল থাকায় একদিক থেকে শত্রুদের থেকে সহজে আক্রমণ প্রতিহত করা যেত বা নিরাপদে থাকা যেত। তার পাশাপাশি অরণ্য সম্পদকে কাজে লাগিয়ে তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ যেহেতু নদী বেষ্টিত ছিল, তাহলে নদী দিয়ে যে যাতায়াত করার জন্য যানবাহন তৈরি, নৌকা, জাহাজ ইত্যাদি তৈরির ক্ষেত্রে অরণ্য সম্পদ কাজে লেগেছিল। আরেকটা জিনিস ছিল কি? উর্বর ভূমি। নদীর যেহেতু ছিল, তাহলে নদীর প্লাবনও দেখা যেত। সেই প্লাবিত ভূমিতে কৃষির ক্ষেত্রেও উল্লেখযোগ্য ছিল। তাহলে এই সমস্ত কিছুই কিন্তু মগধের অর্থনীতিকে কিন্তু খুবই উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গেছিল। বৈদেশিক বাণিজ্য, নদীপথ দ্বারা তারা বৈদেশিক বাণিজ্য করতে সফল হয়েছিল। মিশ্র সংস্কৃতি। মিশ্র সংস্কৃতি বলতে কী বলা যায়? মগধে যেহেতু ব্যবসা বাণিজ্যের খুব উন্নত ছিল, সেখানে বিভিন্ন জায়গার লোকেরা এখানে আসতেন, ব্যবসা বাণিজ্য করতেন। অনেকে কী হতো? চিরস্থায়ী হিসেবে বসবাস করতে শুরু করেন। তাহলে প্রত্যেকের একটা সংস্কৃতির কিন্তু মিলন ঘটেছিল, যেখানে মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছিল। এছাড়া ছিল গঙ্গা নদীর অবস্থান। এছাড়া ছিল যে এখানে যে খনিগুলো ছিল, মগধ যে অঞ্চলে ছিল সেখানে খনিজ সম্পদে পরিপূর্ণ ছিল, যেগুলো কিন্তু মগধের অর্থনীতিতে খুব ত্বরান্বিত করেছিল। সবথেকে শেষে বলা যায় আদর্শবাদ। মগধের যারা রাজা ছিলেন উল্লেখযোগ্য, তারা কিন্তু প্রত্যেকেই মগধের একতা, মগধের ঐতিহ্য বৃদ্ধি, তার মাধুর্য বৃদ্ধি, তার ক্ষমতা বৃদ্ধি, এই একটা আদর্শবাদ দ্বারা কিন্তু প্রত্যেকেই আদর্শায়িত হয়েছিল, এবং যা কিন্তু মগধের উত্থানকে চরম সীমায় নিয়ে গেছিল। এবং অনেকটাই কি বলা যায় যে উত্তর ভারতে মগধের প্রাচীন উত্তর ভারতে মগধের শাসনকাল বা মগধের এই যে উত্থান, সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য অবদানের দাবি রাখে। তাই এই ছিল মগধের উত্থানের পিছনের কারণগুলো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।